প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সকলেই জানো বর্তমানে যে করোনা পরিস্থিতি চলছে সেই জন্য আমরা অফলাইনে আমাদের ক্লাস কন্টিনিউ করতে পারছি না। তো তোমাদের পড়াশোনার জন্য কোনো রকম সমস্যা না সৃষ্টি হয় সেই কথা মাথায় রেখে আমি তোমাদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছি। তো যেহেতু তোমরা জানো যে একটা লাইভ ক্লাস সামনাসামনি যদি একটা ক্লাস নেওয়া হয় সেক্ষেত্রে কী হয় যে আমরা নিজেদের মধ্যে ভাব বিনিময়টা খুব সহজেই করতে পারি, কিন্তু এক্ষেত্রে হয়তো একটু সমস্যা হবে। তো তোমাদেরকে এই করোনাকালের কথা মাথায় রেখে সেই সমস্ত সমস্যাগুলোকে একটু অ্যাভয়েড করে নিতে হবে, মানিয়ে নিতে হবে, কারণ আমাদেরকে যে কোনো পরিস্থিতিতেই আমাদের পড়াশোনা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। তো যাই হোক, তো তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রথম যে 3টে চ্যাপ্টার আছে ওই 3টে চ্যাপ্টারের উপরে আমি তোমাদের একটা পরীক্ষা নেব, সেটা আগামী দিন নেব। আজকে আমি তোমাদেরকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, একটা নতুন চ্যাপ্টার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, তোমাদের খাতা পেন নিয়ে বসে যাও এবং প্রত্যেকে আর কি ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নাও যাতে করে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাও, এবং প্রত্যেকে হেডফোন ইউজ করবে যাতে করে সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো শোনা যায়। ঠিক আছে? তো আজকে যে চ্যাপ্টারটা আমাদের আলোচনা করব সে চ্যাপ্টারটার নাম হলো পরমাণুর নিউক্লিয়াস, বা যেটাকে আমরা বলে থাকি অ্যাটমিক নিউক্লিয়াস। ওকে, অ্যাটমিক নিউক্লিয়াস বা পরমাণুর নিউক্লিয়াস। আচ্ছা, অ্যাটমিক নিউক্লিয়াস বা পরমাণুর নিউক্লিয়াস কথাটা শুনলে তোমাদেরকে বেশ কয়েকটা বিষয় সম্পর্কে ধারণা প্রথম থেকে থাকা উচিত, যেটা ক্লাস 8-এ তোমরা মোটামুটিভাবে পড়েছো, যে একটা অ্যাটম কি বা একটা নিউক্লিয়াস কি, তাই না? তাহলে একটা অ্যাটম বা একটা পরমাণু কি সেটা তোমরা দেখো যে আমরা জানি যে কোনো একটা পদার্থের যদি কথা বলি, মনে করো একটা আয়রনের টুকরো নিলাম বা লোহার টুকরো নিলাম বা যা কিছু নিতে পারে, একটা চক নিলাম। তাহলে এই যে লোহার টুকরোটা বলো বা এই যে চকের টুকরোটা বলো, এইটাকে যদি আমরা আস্তে আস্তে ভাঙতে থাকি, ছোট করলাম, সেটাকে ভেঙে আরও ছোট করলাম, সেটাকে ভেঙে আরও ছোট করলাম, এইভাবে যদি আস্তে আস্তে ভাঙতে থাকি, বা এই চকটাকে যদি আমরা এই ছোট করে ভেঙে নিলাম, আর একটু ছোট করে ভেঙে নিলাম, তারপরে এখানে এরকম এইভাবে যদি আমরা ভাঙতে থাকি, তাহলে দেখা যাবে যে এই যে বস্তুটা ছিল বা এই যে চকটা ছিল বা এই যে লোহাটা ছিল, প্রত্যেকটা বস্তুই কিন্তু একটা অবস্থায় এসে একটা খুব ক্ষুদ্র কণা বা পার্টিকেলে পরিণত হবে। এই যে সবথেকে ক্ষুদ্র যে কণাটা পাওয়া যাচ্ছে, মানে যার মধ্যে এর প্রপার্টিটা বজায় থাকছে, সেটাকেই বলা হচ্ছে অ্যাটম বা পরমাণু। অর্থাৎ একটা আয়রনের মধ্যে যা প্রপার্টি থাকবে সেরকম একটা আয়রনের অ্যাটম যদি নিই, তার মধ্যেও কিন্তু সেই সমস্ত প্রপার্টিগুলো বজায় থাকবে। ওকে, তো এই যে অ্যাটম যেটা পেলাম আমরা, আলটিমেটলি শেষ পর্যন্ত একটা কী পেলাম, একটা অ্যাটম পেলাম, তাই না? এই অ্যাটমটা প্রথমের দিকে কিন্তু সায়েন্টিস্টরা মনে করতো এই অ্যাটমটাকে আর ভাঙা যায় না, কিন্তু পরবর্তী সময় যখন আরও বিভিন্ন রকম রিসার্চ শুরু করা হলো, তখন দেখা গেল এই অ্যাটম আবার বিভিন্ন অংশে বিভক্ত আছে। কীরকম? যদি আমরা মনে করি একটা কার্বনের অ্যাটম নিই, কার্বনের ক্ষেত্রে কি জানো যে 6C12 লেখা হয়, এটাকে কি বলা হয়? এই 6টাকে কি বলা হয়? তোমরা সকলেই জানো 6টাকে বলা হয় ওর অ্যাটমিক নাম্বার, তাই না? আর এটাকে কি বলা হয়? মাস নাম্বার। মাস নাম্বার মানে কি? ভর সংখ্যা। অ্যাটমিক নাম্বার মানে কি? পারমাণবিক সংখ্যা। ওকে, তাহলে এই যে আমরা একটা কার্বনের অ্যাটম নিলাম, তার মানে এই যে কার্বনের যে অ্যাটমটা আছে সেটা আবার অনেকগুলো জিনিস নিয়ে গঠিত। কী কী জিনিস নিয়ে গঠিত? সেখানে থাকে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। বিভিন্ন সায়েন্টিস্টরা কিন্তু রিসার্চ করার ফলে দেখা যাচ্ছে যে এখানে 3 ধরনের কণা থাকে। তারা কি? একটা প্রোটন থাকে, নিউট্রন থাকে আর ইলেকট্রন থাকে। ওকে, তো এই প্রোটন আমরা কি জানি? পজিটিভ চার্জ বিশিষ্ট। নিউট্রন কি? এর কোনো চার্জ থাকে না।
ইলেকট্রন কি নেগেটিভ চার্জ বিশিষ্ট। সে যাই হোক, এই বিষয় নিয়ে আমাদের আলোচনার আরও ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই। তো আমরা এইটুকু বুঝলাম যে এই যে পরমাণুটা আছে বা অ্যাটম আছে, অ্যাটম বেশ কিছু জিনিসপত্র নিয়ে গঠিত। একটা হলো প্রোটন, একটা হলো নিউট্রন, একটা হলো ইলেকট্রন। তাহলে এরা সজ্জিত থাকে কি করে? এরা সজ্জিত থাকে অ্যাটম বা পরমাণুর ভেতরে যেভাবে, সেটা হচ্ছে কেন্দ্রে একটা জায়গা থাকে, খুব ক্ষুদ্র জায়গা থাকে, যেখানে কে কে থাকে বলতো? যেখানে থাকে প্রোটন আর থাকে নিউট্রন। ওকে, আর কেন্দ্রের চারিদিকে বিভিন্ন এরকম কক্ষপথ থাকে। ওকে, যেগুলোকে আমরা কে দ্বারা প্রকাশ করেছিলাম মনে করে দেখো, কে এল, এরপরে যে কক্ষপথটা আসবে সেটা এম, তারপরে কক্ষপথটা আসলে এম, এইভাবে আসতে থাকে। তো এই সেন্টার বা এই যে সেন্টার যে পার্টটা থাকে সেখানে থাকে প্রোটন আর থাকে নিউট্রন। আর এই বাইরের যে কক্ষপথগুলো থাকে এগুলোকে কক্ষপথ বলা হয়। এই কক্ষপথগুলোতে থাকে ইলেকট্রন। ইলেকট্রনগুলো প্রথম কক্ষপথ বা কে কক্ষপথে থাকে কটা? দুটো। এল কক্ষপথে থাকে কটা? 8টা। এভাবে 2n² ফর্মুলা দ্বারা আমাদের বের করা হয়, আমরা জানি। তাহলে কে কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, তারপরে কক্ষপথে 2, 3, 4, 5, 6, 7, 8, এভাবে 8টা ইলেকট্রন ঘুরতে থাকে। তাহলে দেখো, এই যে চারিদিকের যে কক্ষপথে যেগুলো ঘুরছে সেগুলো হলো ইলেকট্রন, আর সেন্টারে থাকছে কি আমার প্রোটন আর নিউট্রন। এই সেন্টারের যে খুব ক্ষুদ্র যে স্থানে প্রোটন আর নিউট্রন জমা থাকছে সেটাকে বলা হয় আমাদের নিউক্লিয়াস। বোঝা গেল? তাহলে একটা পরমাণু, এটা টোটালটাকে যদি একটা পরমাণু ভাবি, পরমাণুর কেন্দ্রে যেখানে প্রোটন এবং নিউট্রন এই কণাগুলো জমা থাকে তাকে বলা হয় আমার পরমাণুর নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বাইরের যে কক্ষপথগুলো থাকে তাদেরকে বলা হয় ইলেকট্রনীয় কক্ষপথ, যেগুলোতে কি করে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে অ্যাটম কি জিনিস দেখলাম, এবং পরমাণুর যে নিউক্লিয়াস, অ্যাটমের যে নিউক্লিয়াস কি সেটাও দেখলাম। তো এই সমস্ত বিষয় নিয়ে তো বিভিন্ন রকম গবেষণা চলছিল। ঠিক এইরকম একটা সিচুয়েশানে কিছু কিছু কী হয় যে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যায়। কীরকম অপ্রত্যাশিত ঘটনা? মনে করো আমি একটা নতুন কিছু জিনিস আবিষ্কার করার জন্য রিসার্চ করতে গিয়ে দেখা গেল অন্য একটা জিনিস আবিষ্কার হয়ে গেল। ঠিক আছে, এইরকম ঘটনা কিন্তু প্রায়শই ঘটে থাকতো যখন সায়েন্টিস্টরা বিভিন্ন রিসার্চ করতো। তো সেরকমই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। কীরকম? যখন এক্স রে নিয়ে যখন গবেষণা করছিল হেনরি বেকারেল নামে একজন সায়েন্টিস্ট। ঠিক আছে, হেনরি বেকারেল নামে একজন সায়েন্টিস্ট এক্স রে নিয়ে গবেষণা করছিল। গবেষণা করতে গিয়ে সে লক্ষ্য করে দেখলো যে এই পরমাণুর নিউক্লিয়াস থেকে এক ধরনের অদৃশ্য কণা বাইরে বের হচ্ছে। এক ধরনের অদৃশ্য কণা বাইরে বের হচ্ছে। এই অদৃশ্য কণাগুলো বাইরে যেগুলো বের হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে এই পরমাণু যেটা ছিল বা এটা যে অ্যাটম ছিল সেই অ্যাটমটা অন্য একটা অ্যাটমে পরিণত হচ্ছে। এই ধরনের কিন্তু হঠাৎ করে একটা নতুন ধরনের আবিষ্কার সে করে ফেললো। ঠিক আছে, তাহলে সে যখন যে নতুন আবিষ্কারটা করলো সেখানে কি দেখলো যে এগুলো আবার সবার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না। কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে? যে সমস্ত অ্যাটম বা পরমাণুগুলো উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট, তার মানে যে সমস্ত পরমাণুর ভর গ্রেটার দ্যান 210, মানে যে সমস্ত পরমাণুর অ্যাটমিক মাস যেটা বললাম একটু আগে, যে মাস নাম্বার যেটা বললাম, ভর সংখ্যা, এই ভর সংখ্যা যদি 210-এর সমান বা তার বেশি হয় তাহলে তাদের ক্ষেত্রে এই প্রপার্টিটা লক্ষ্য করা গেল। কি লক্ষ্য করা গেল? যে তাদের পরমাণুর নিউক্লিয়াস থেকে এক ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসৃত হচ্ছে। ঠিক আছে, এবং এই বিকিরণ নিঃসৃত হওয়ার ফলে সে একটা নির্দিষ্ট পরমাণু থেকে অন্য পরমাণুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে অদৃশ্য বিকিরণটা নিঃসৃত হচ্ছে কোনো একটা পরমাণু থেকে, সেই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা কিন্তু সব পরমাণুতে দেখা যায় না। তোমরা আবার ভেবো না যে সব পরমাণুতেই দেখা যায়, সেরকমটা কিন্তু নয়। তাদের ক্ষেত্রে দেখা যাবে যাদের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর 210-এর সমান বা তার বেশি, তাদের ক্ষেত্রে। ওকে, তাহলে এরকম যদি আমরা কিছু অ্যাটমের উদাহরণ দিই, যেমন হচ্ছে রেডিয়াম, তারপরে যদি বলি আমরা সোডিয়াম, তারপরে যদি বলি পোলোনিয়াম, তারপরে যদি বলি নেপচুনিয়াম, ইউরেনিয়াম, এই সমস্ত এলিমেন্টগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু তেজস্ক্রিয়তা লক্ষ্য করে থাকি। ঠিক আছে, এই যে তেজস্ক্রিয়তার যদি কথা বলছি,
যে তাহলে তেজস্ক্রিয়তাটার ক্ষেত্রে কি বললাম, যে এইটা কিন্তু পরমাণুর নিউক্লিয়াস থেকে এক ধরনের রশ্মি বিকিরিত হচ্ছে, যার ফলে এই পরমাণুটা অন্য একটা পরমাণুতে রূপান্তরিত হচ্ছে। তার মানে কি, এই ঘটনাটা সম্পূর্ণ নিউক্লিয়াসের উপরে নির্ভর করে। পরমাণুর বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকছে, কটা ইলেকট্রন আছে, ইলেকট্রন বেরিয়ে গেল না ঢুকলো, তার উপরে কিন্তু নির্ভর করে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তার জন্য বলা হয় যে তেজস্ক্রিয়তা হলো সম্পূর্ণ একটা পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা। এটা নিউক্লিয়াসের বাইরের কক্ষপথ কিন্তু এর সাথে কোনো রকমভাবে জড়িত নয়। এই জিনিসটা কিন্তু তোমরা প্রত্যেকে মাথায় রাখবে। ওকে, আচ্ছা, এই তেজস্ক্রিয়তায় দুই ধরনের পরমাণুর কথা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। একটা হলো জনক পরমাণু বলা হয়, একটাকে বলা হয় জনক পরমাণু, প্যারেন্টাল অ্যাটম বলে বা নিউক্লিয়াসও বলে। ওকে, আর আরেকটা বলা হয় দোহিতা পরমাণু, বা যেটাকে ডটার এলিমেন্ট বলতে পারো, অ্যাটম বলতে পারো, যা কিছু বলতে পারো, অসুবিধা নেই। একটা হলো জনক পরমাণু, মানে জনক কি, আমাদেরকে পিতা, যেমন বলি না জাতির জনক, জনক মানে কি পিতা। তার মানে একটা পরমাণু থাকবে যেটাকে পিতা পরমাণু বলা হয়, আর একটা দোহিতা মানে কি, যেটা সন্তান আর কি, মানে তার যে আর কি কন্যা বলতে পারো, পুত্র বলতে পারো। ইংরেজিতে দেখো ডটার ব্যবহার করা হয়, এখানে কিন্তু সন ব্যবহার করা হয় না, ঠিক আছে। যাই হোক, তো দুই ধরনের পরমাণুর কথা আমাদেরকে জানতে হবে, একটা হলো জনক পরমাণু, একটা হলো দোহিতা পরমাণু, ঠিক আছে। তো ঘটনা হলো, এই যে তেজস্ক্রিয়তা যখন দেখা যায়, তখন কি হয়, কোনো একটা পরমাণু থেকে তেজস্ক্রিয় বিকিরণ যদি হয়, তাহলে সেই পরমাণুটা যখন অন্য পরমাণুতে রূপান্তরিত হয়, তখন কি হয়, একটা অন্য তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে হয়, তাই না। তাহলে সেখানে একটা অ্যাটম আছে, মনে করো এখানে একটা অ্যাটম আছে, এই অ্যাটম থেকে কিছু পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি বাইরে বেরিয়ে গেল, যার ফলে কি হলো, সে অন্য একটা অ্যানাদার অ্যাটমে পরিণত হলো। এই একটা নির্দিষ্ট অ্যাটমে ছিল, যে যেটার নাম মনে করো এ দিলাম, এ থেকে কি হলো, কিছু পরিমাণ তেজস্ক্রিয় বিকিরণ হলো, যার ফলে সে একটা বি পরমাণুতে পরিণত হলো। তাহলে এই এ যে পরমাণুটা আছে, সেটাকে বলা হয় জনক পরমাণু, আর এই বি যে পরমাণু মানে কি যেটা তৈরি হলো, সেটাকে বলা হয় দোহিতা পরমাণু। বোঝা গেল বিষয়টা। তার মানে যে পরমাণু থেকে তেজস্ক্রিয় বিকিরণ ঘটে, তাকে বলা হয় জনক পরমাণু, বা প্যারেন্টাল অ্যাটম, বা প্যারেন্টাল নিউক্লিয়াস, বা প্যারেন্টাল এলিমেন্ট। আর সেখান থেকে তেজস্ক্রিয় বিকিরণের ফলে যে পরমাণু সৃষ্টি হয়, তাকে বলা হয় দোহিতা পরমাণু, বা ডটার এলিমেন্ট, বা বলতে পারো যে ডটার অ্যাটম, বা বলতে পারো ডটার নিউক্লিয়াস। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদেরকে একটা বলে দিই যে কিছু কিছু পরমাণু আছে যাদের ক্ষেত্রে কিন্তু, যেমন ধরো কার্বনের যদি পরমাণু বলি, কার্বন পরমাণুর যদি কথা বলি, যেমন কার্বন পরমাণুর বেশ কিছু আইসোটোপ আছে, তোমরা জানো 6C12 হয়, 6C14। ওকে, এদের মধ্যে কিন্তু 6C12 যে পরমাণুটা আছে, এইটা কিন্তু রেডিও অ্যাক্টিভিটি, মানে আমরা যে জিনিসটা পড়ছি আগে তেজস্ক্রিয়তা, এটাকে ইংরেজিতে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি। এই রেডিও অ্যাক্টিভিটি কিন্তু এ শো করে না। আর যদি দেখি 6C14 যে পরমাণুটা আছে, মানে যে এটা আছে, সেটা কিন্তু রেডিও অ্যাক্টিভিটি শো করে। ওকে, তাহলে এটাকে বলবো যে কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ, এটা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ নয়। এবার আমাদের এই তিন ধরনের যে রশ্মি আছে, এই তিন ধরনের রশ্মির প্রকৃতি সম্পর্কে জানতে হবে। তো সেই সময়ের যে সমস্ত তাবড় বিজ্ঞানীরা ছিল, যেমন মাদাম কুরি, পিয়েরে কুরি, রাদারফোর্ড, এরা কী করলো, প্রায় মোটামুটি 1902 সালের কাছাকাছি সময় কী করলো, এই নিয়ে কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করলো। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, এই যে আমরা যে তেজস্ক্রিয় রশ্মির কথা বলছি, বা তেজস্ক্রিয় বিকিরণের কথা বলছি, এই তেজস্ক্রিয় বিকিরণ তারা দেখলো যে 3 ধরনের কণা নিয়ে তৈরি। 3 ধরনের কণা তেজস্ক্রিয় বিকিরণে দেখা যায়। এই 3 ধরনের কণাটা কি? তারা হলো, এক হলো আলফা রে,
বা যেটাকে বলা হয় আলফা রশ্মি, 2 নম্বর হলো বিটা রে বা বিটা রশ্মি, 3 নম্বর যেটা পাওয়া গেল সেটা হচ্ছে গামা রে বা গামা রশ্মি। ওকে, তো এই 3 ধরনের যে রশ্মি পাওয়া যাচ্ছে, আলফা রে, বিটা রে, গামা রে, এই 3 ধরনের রশ্মি সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে যে এদের প্রকৃতি কেমন, তারা কীরকম আধান বিশিষ্ট, তারা কীরকম আচরণ করে, তাদের পেনিট্রেটিং পাওয়ার কেমন, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে এদের মধ্যে যদি আমি একটা কম্পারেটিভ আলোচনা করি তাহলে কিন্তু তোমরা এই বিষয়টা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। তো সেই জন্য প্রথমে যদি আমি বলি, মনে করো প্রথমে আমি রাখলাম আলফা রে, দ্বিতীয় রাখলাম বিটা রেডিয়েশনকে, তৃতীয় রাখলাম আমি গামা রেডিয়েশনকে। ওকে, তাহলে প্রথমে জেনে রাখো এই যে আলফা রেডিয়েশন বা আলফা রে যেটা আছে সেইটা হলো পজিটিভ ধনাত্মক আধান বিশিষ্ট কণার স্রোত, আর যেটা বিটা রে আছে সেটা হলো নেগেটিভ আধান বিশিষ্ট কণার স্রোত। ওকে, আর এই গামা রেডিয়েশন যেটা আছে সেটা কিন্তু আবার এই ধরনের নেগেটিভ বা পজিটিভ আধান বিশিষ্ট কোনো কণার স্রোত নয়, এটা হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বা যেটাকে সংক্ষেপে বলা হয় ইএম রেডিয়েশন, বা তোমরা জানো এটার মানে হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, তোমরা দেখো যখন আলো পড়েছো, আলো কী ধরনের তরঙ্গ? এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। শব্দ কী ধরনের তরঙ্গ? এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেটা কিন্তু একটা যান্ত্রিক তরঙ্গের মধ্যে পড়ে, সেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে পড়বে না। তাহলে আমরা জেনেছি যখন আলো চ্যাপ্টার পড়েছি সেখানে যে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাওয়া যায় সেটার নাম কি পড়েছিলাম আমরা, মনে আছে? গামা রে। তার থেকে একটু বেশি এক্স রে, তার থেকে একটু বেশি আল্ট্রাভায়োলেট রে, তার থেকে ভিজিবল রে, তার থেকে যদি বেশি বলি ইনফ্রারেড, তারপরে মাইক্রোওয়েভ আছে এবং রেডিও ওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে আর রেডিও ওয়েভ আছে। তাহলে এইভাবে কিন্তু তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে ভাগ করা হয়েছিল। তাহলে দেখো এখানে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে তরঙ্গটা পাওয়া গেছিলো সেটা কি ছিল? গামা রেডিয়েশন। সেই গামা রেডিয়েশনই হচ্ছে এই গামা রেডিয়েশন। তাহলে সেটা যেহেতু এটা টোটালটা কি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সিরিজ, তাহলে এই গামা রেটাও কি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আর এইটা হলো একটা নিস্তড়িৎ। তাহলে আমরা জানলাম যে এইখানে আলফা রে হলো পজিটিভ আধানযুক্ত কণার স্রোত, বিটা হলো নেগেটিভ আধানযুক্ত কণার স্রোত, আর গামা হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যার কোনো আধান নেই। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর গামা রে এর ক্ষেত্রে যদি আমরা বলি যে তরঙ্গ দৈর্ঘ্য কত হয়, সেটা মাথায় রাখবে এটা 0.1 অ্যাংস্ট্রমের থেকে ছোট হয়, 0.1 অ্যাংস্ট্রমের থেকে ছোট হয়। ওকে, মানে সরি এভাবে লেখা যায় না, অ্যাকচুয়ালি এটাকে যদি গামা রে বলি তাহলে এইটা হবে 0.1 অ্যাংস্ট্রম। ওকে, তার মানে গামা রে এর যে ওয়েভলেন্থ হবে সেটা 0.1 অ্যাংস্ট্রম, তার থেকে ছোট হতে হবে। ওকে, আচ্ছা, আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস দেখো, তোমাদের মনে আছে হয়তো আমরা বলেছিলাম যে ওই এটা বলেছিলাম একটা ইকুয়েশন ই ইজ ইকুয়ালস টু কি বলেছিলাম, এইচ নিউ, নিউ মানে কি কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এইচ কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর এটা কি এনার্জি বা শক্তি, তাই তো? তাহলে এখানে ইটা হলো এনার্জি, এটা হলো ফ্রিকোয়েন্সি, এটা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এইটাকে আবার আরেকটা ফর্মে লেখা যায় ই ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, মনে আছে? সেটা কি ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, মানে কি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আর ল্যামডাটি কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার এনার্জি কি হবে? কম হবে। যার ল্যামডার মান বেশি হবে তার এনার্জি বা শক্তি কি হবে? কম হবে। যার ল্যামডার মান কম হবে তার শক্তি কি হবে? বেশি হবে। তাহলে দেখো গামা রেডিয়েশনের ক্ষেত্রে দেখো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তার মানে গামা রেডিয়েশনের শক্তি সব থেকে বেশি। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এবার যদি আসি
যে এই যে আলফা রে এটা অ্যাকচুয়ালি কী, এটা তো এক ধরনের কণা, সেটা কি ধরনের কণা? তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এটা হলো হিলিয়াম আয়ন। হিলিয়ামকে কি দ্বারা প্রকাশ করে? 2He4। এই 2He4টা কি একটা কি হিলিয়াম অ্যাটম। এই হিলিয়াম অ্যাটম থেকে যদি আমি দুটো ইলেকট্রনকে বের করে নিই, তাহলে কিভাবে লিখতে পারি আমরা? 2He4 ডাবল প্লাস, ঠিক না? এই আলফা রেটা হলো অ্যাকচুয়ালি 2He4 ডাবল প্লাস। বোঝা গেল? একটা হিলিয়াম অ্যাটম থেকে যদি দুটো ইলেকট্রনকে বের করে নিই, তাহলে কি হবে? তার ঘাড়ে দুটো পজিটিভ আধান বসবে, তাহলে গামা রশ্মিটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ আধান বিশিষ্ট হিলিয়াম অ্যাটম, সেটাই হচ্ছে গামা রে। তাহলে গামা রে এর আধান আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো পজিটিভ আছে, তার মানে গামা রে একটা পজিটিভ আধান বিশিষ্ট। ওকে, আর বিটা রে এরও যদি কথা বলি, তাহলে বিটা রেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনেরই আধান বিশিষ্ট এক ধরনের কণা। ওকে, তো যাই হোক, তাহলে এদের আমাদেরকে আধানের পরিমাণটা জানতে হবে, এদের আধানের পরিমাণ জানতে হবে। তাহলে এদের আধানের যদি পরিমাণ জানতে চাই, এদের আধানের পরিমাণ যদি জানতে চাই, তাহলে আলফা রে এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আলফা রে এর ক্ষেত্রে বলতে পারি আমরা যে যেহেতু এটা হিলিয়াম অ্যাটম, হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে প্রোটন কটা থাকে, নিউট্রন কটা থাকে, ইলেকট্রন কটা থাকে, সেটাকে আমরা দেখে নিই। যদি শুধু 2He4 থাকে, সেই অবস্থায় ইলেকট্রন সংখ্যা কটা? দুটো। প্রোটন সংখ্যা কত? দুটো। আর নিউট্রন সংখ্যাও দুটো হয়ে যায়, তাই না? এটা কি প্রোটন প্লাস নিউট্রন, তাই না? তাহলে এটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা বা প্রোটনের সংখ্যা। তাহলে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা কত? দুটো দুটো করে। আর নিউট্রন কত? 4 - 2 = 2। তাহলে এই হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এবার এখান থেকে যদি দুটো ইলেকট্রনকে বের করে দিই, যদি দুটো ইলেকট্রনকে বের করে দিই, তাহলে কি তৈরি হবে? 2He4 ডাবল প্লাস। তাহলে 2He4 ডাবল প্লাস যখন তৈরি হলো, মানে হিলিয়াম থেকে, মনে করো হিলিয়াম ছিল, হিলিয়াম থেকে হিলিয়াম 2+ তৈরি হলো। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে তো ছিল অ্যাকচুয়ালি 2He4, তাহলে সেখান থেকে তৈরি হলো কি 2He4ই তো থাকবে, কিন্তু ডাবল প্লাস তৈরি হবে। তাহলে এখানে দেখো এর যে দুটো ইলেকট্রন ছিল, এই দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে এখন যদি বলি প্রোটন সংখ্যা কত? দুটো। নিউট্রন সংখ্যা কত? দুটো। ইলেকট্রন সংখ্যা কত? নাই। তাহলে এই অবস্থায় যদি দেখি, তাহলে এর আধানটা কি? অ্যাকচুয়ালি এই প্রোটনের যে আধানটা আছে সেটাই তো এর হিলিয়াম 2+ আধান। তার মানে এখানে দুটো প্রোটন উপস্থিত থাকে। তার মানেই হলো আলফা রেতে বা আলফা রশ্মিতে যে আধান থাকে সেটা কি? অ্যাকচুয়ালি দুটো প্রোটন থাকে। বোঝা যাচ্ছে বিষয়টা? দুটো প্রোটন যদি থাকে, তাহলে তার টোটাল আধানের পরিমাণ কত হবে? 2 × একটা প্রোটনের আধান। একটা প্রোটনের আধানের মান কত আমরা জানি? আমরা একটা প্রোটনের আধান কত জানি? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে সেটাকে দুটো প্রোটন মানে কি 2 দিয়ে গুণ হয়ে গেল, তাহলে 3.2 × 10⁻19 কুলম্ব হয়ে গেল কার? আলফা রে এর আধান। এটা কিন্তু বিষয়টা ভালো করে দেখবে। যদি তোমাদের মনে হয় কোথাও সমস্যা হচ্ছে, তাহলে ঘুরিয়ে আরেকবার ভিডিওটাকে একটু ব্যাক করে দিয়ে প্রথম থেকে এই ক্যালকুলেশনটুকু একবার দেখে নেবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আলফা রের যে আধান পেলাম সেটা 3.2 × 10⁻19 কুলম্ব পেলাম। এবারে যদি মানে আমরা যদি বিটা রে এর কথা বলি, বিটা রেটা হলো একটা নেগেটিভ আধান বিশিষ্ট একটা কণা, যেটা হলো যার আধানের পরিমাণ হলো ইলেকট্রনের আধানের সাথে সমান। তাহলে ইলেকট্রনের আধানের সাথে যদি সমান হয়, তাহলে বিটা রে এর আধানের মান কত হবে? -1.6 × 10⁻19 কুলম্ব। ক্লিয়ার? আর আমরা প্রথমেই বলেছি যে গামা রে এর কি আধান? 0, কোনো চার্জ থাকে না। ওকে, এবার যদি ভর নিয়ে যদি একটু কম্পেয়ার করতে চাই যে এদের ভর কার কেমন হয় বা কি ব্যাপার, তাহলে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখো আলফা রে এর যদি ভরের কথা বলি, তাহলে আলফা রে এর ভরের যদি কথা বলি, আলফা রে মানে কি বললাম একটু আগে মনে করে দেখো, 2He4 ডাবল প্লাস। ডাবল প্লাস কেন এসছে? না দুটো ইলেকট্রন বাইরে পালিয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছে, তাই তো?
বুঝতে পারছো তো? তাহলে দুটো ইলেকট্রন ওর বাইরে বেরিয়ে গেছে। তাহলে এর ক্ষেত্রে যদি আমি ভর দেখতে চাই, তাহলে ভর তো সেই 4 আছে, ঠিক কি না? মানে ওর যে দুটো প্রোটন ছিল আর দুটো নিউট্রন ছিল সেটা তো আছেই, বেরিয়ে গেছে তো ইলেকট্রন, তাতে তোমার যায় আসে না। তাহলে আলফার এর যদি ভর বলি, আমরা কি জানি যে নিউট্রন আর প্রোটনের ভর প্রায় কাছাকাছি সমান, জানি এটা। একটা নিউট্রনের ভর আর একটা প্রোটনের ভর প্রায় সমান হয়। তাহলে ওতে যদি দুটো প্রোটন থাকে আর দুটো যদি নিউট্রন থাকে, তাহলে এই আলফা রে বা 2He4 ডাবল প্লাস এর যদি ভরের কথা বলি, তার মানে কি 4টে প্রোটনের ভরের সাথে সমান, দুটো প্রোটন আর এটা দুটো নিউট্রনটা প্রোটনের ভরেরই সাথে সমান, তার মানে 4টে প্রোটনের ভরের সাথে সমান। তাহলে 4টে প্রোটনের যদি ভরের কথা বলি, তাহলে কতটুকু হবে? 4 ইন্টু একটা প্রোটনের যা ভর সেইটা। ওকে, এটা গেল আমাদের আলফা রে এর ভর কেমন হয়। আচ্ছা, এবার যদি আমি বলি বিটা রে এর ভর কেমন, তাহলে আমি কি বললাম যে বিটা রে যেটা বললাম, বিটা রে কি বললাম? বিটা রে হলো একটা ইলেকট্রনের মতো। তাহলে একটা ইলেকট্রনের মতো মানে কি, ওর ভরও কি হয়ে যাবে? একটা ইলেকট্রনের ভরের মতো হয়ে যাবে। ইলেকট্রনের ভর কত জানি আমরা? 9.1 ইন্টু 10⁻31 কেজি। আচ্ছা, যদি আমি বলি এটা কি এসআই সিস্টেমে, আচ্ছা যদি বলি সিজিএস সিস্টেমে কত, তাহলে কি বলবে? 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। এটা কি সিজিএস সিস্টেম। বুঝতে পারছো বিষয়গুলো? তো এই বিষয়গুলো দেখবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গামা রেডিয়েশন আছে। গামা রেডিয়েশন আছে তো, তাহলে তারও তো ভর কেমন হয় সেটা দেখতে হবে। তাহলে গামা রেডিয়েশনের যদি ভরের কথা বলি, গামা রেডিয়েশন কি? এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যার কোনো ভর নেই, এর ভরহীন বা ভর শূন্য। ওকে, এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেইটা কিন্তু আমাদেরকে জানতে হবে, সেটাকে বলা হয় ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার। এবার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতাকে কি বলা হয়? পেনিট্রেটিং পাওয়ার। পেনিট্রেট করা মানে কি? কে কত দূর পর্যন্ত যেতে পারছে সেটাকে বলা হয় পেনিট্রেশন পাওয়ার। মানে মনে করো আমি এইখানে একটা বড় একটা কোনো একটা ধাতুর মনে করো একটা পাত নিয়ে নিলাম, মানে খুব মোটা সোটা দেখে একটা ধাতুর পাত নিয়ে নিলাম, দিয়ে এই দিক থেকে কিছু একটা আমি ওর ভেতর দিয়ে পাঠানোর চেষ্টা করছি। দেখা গেল একটা কণা এইখান থেকে এই পর্যন্ত গিয়ে আটকে গেল। যেমন দেখো, তোমরা একটা উদাহরণ বলি তাহলে বুঝতে পারবে। এটা মনে করো একটা দেওয়াল, ঠিক আছে? এবার এই দিক থেকে মনে করো একটা বন্দুক দিয়ে যদি গুলি করা হয়, তাহলে গুলিটা কি হবে? যে কোনো গুলি এই পর্যন্ত গিয়ে আটকে গেল, একটা গুলি দেখা গেল এই পর্যন্ত গেল, একটা গুলি দেখা গেল এটাকে ভেদ করে চলে গেল, হয় না এরকম? তো তেমনিভাবে ভেদন ক্ষমতা মানে কি? তাহলে যে গুলিটা এই ভেদ করে বাইরে বেরিয়ে গেল তার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, যে এখানে আছে তার ভেদন ক্ষমতা এর থেকে কম। আর যদি এর কথা বলি, তাহলে এদের দুজনের থেকে ভেদন ক্ষমতা এর সব থেকে কম, তাই না? তো তেমনিভাবে এই যে রশ্মিগুলো আছে, আলফা রে, বিটা রে, গামা রে, এদেরও কিন্তু ভেদন ক্ষমতার কিন্তু পার্থক্য আছে। তো কীরকম পার্থক্য আছে, তো সেটা একটু জানা দরকার আমাদের। দেখো, তোমার একটা সিম্পল গল্প বলি। মনে করো একটা মোটা লোক, ঠিক আছে? একটা মোটা লোক আর একটা খুব পাতলা লোক, তাহলে দুজন যদি দৌড়ায়, তাহলে কে জোরে দৌড়াতে পারবে বলে মনে হয় বলো দেখি? মোটা না পাতলা লোক? অবশ্যই তোমরা বলবে স্যার পাতলা লোক, ঠিক কিনা? তো তেমনিভাবে ভেদন ক্ষমতার ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা দেখা যায়, যে পাতলা বা যার ভর কম সে সব থেকে বেশি ভেদ করে যেতে পারে, আর যার ভর বেশি সে কিন্তু ভেদন ক্ষমতা তার তুলনামূলক কম হয়, ঠিক আছে? তাহলে তোমরা যদি দেখো যে এই আলফা বিটা আর গামার মধ্যে, আলফা বিটা আর গামা এর মধ্যে আলফার ভর কি হয়ে যায় সব থেকে বেশি, এটা সব থেকে বেশি ভর, তার থেকে বিটা তুলনামূলক কম, আর এটা সব থেকে কম, ঠিক কিনা? তাহলে যার ভর বেশি সে কম পরিমাণ ভেদ করতে পারবে, আর যার ভর সব থেকে কম সে সব থেকে বেশি ভেদ করতে পারবে। তাহলে এখানে মনে করো এরকম যদি কোনো একটা ধাতুর পাত নেওয়া হয়, দিয়ে যদি তার মধ্যে দিয়ে আলফা রে, বিটা রে, গামা রে যদি আলাদা আলাদাভাবে পাঠানো যায়, তাহলে দেখা যাবে আলফা রে সব থেকে কম পরিমাণ ভেদ করতে পারছে,
বিটারে তার থেকে একটু বেশি পরিমাণ গিয়েছে, আর গামারে দেখবে সব থেকে বেশি পরিমাণে ভেদ করেছে। ওকে, তো এদের ভেদন ক্ষমতার আবার একটা অনুপাত যদি দেখা যায়, তাহলে আলফা রে ইজ টু বিটা রে ইজ টু গামা রে দেখা যায় আলফা রে যদি 1 পরিমাণ, তাহলে বিটা রে 100 পরিমাণ, আর গামা রে 10,000 পরিমাণ ভেদন ক্ষমতা। তাহলে এদের অনুপাত হলো 1:100:1000। তার মানে কি? মানে হলো ধরো এই পাতটা মনে করো 10,000 মিলিমিটারের একটা পাত নিয়েছে। ওকে, এটা তাহলে এই দিক থেকে যদি গামারে পাঠাই, তাহলে গামারে কি হয়ে যাবে? এই পাতটাকে ভেদ করে চলে যাবে। ওকে, 10,000 মিলিমিটার পার করে চলে যাবে। যদি বিটারে দেখি, তাহলে ও দেখা যাবে যে 100 মিলিমিটার, শুধুমাত্র 100 মিলিমিটার পার করে গেছে। গামারে যদি দেখি 10,000 মিলিমিটার পার করে গেছে। আর যদি আলফা রে এর কথা বলি, অনলি 1 মিলিমিটার ও ভেতরে ঢুকতে পেরেছে। ওকে, তাহলে এখান থেকে বোঝা যাবে যে এদের ভেদন ক্ষমতার অনুপাত কেমন, বা কার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, কার ভেদন ক্ষমতা সব থেকে কম। ওকে, আরেকটা তোমাদের মানে এদের বৈশিষ্ট্য নিয়ে আরেকটা আর কি পয়েন্ট আছে যেটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আয়নিত করার ক্ষমতা। আয়নিত করার ক্ষমতা মানে কি? আয়নিত করার ক্ষমতা মানে হলো, ধরো কোনো একটা নিস্তড়িত কোনো একটা আয়ন যাচ্ছিল, এই নিস্তড়িত আয়নটা যখন যাচ্ছিল, যদি সেখানে যদি মনে করো নিস্তড়িত আয়নটার সামনে যদি একটা মনে করো নেগেটিভ আধান বিশিষ্ট কোনো কণা যদি এসে উপস্থিত হয়, তাহলে এই নেগেটিভ আধান বিশিষ্ট কণাটা কি করবে? এর কাছ থেকে বলবে যে তোমার আমাকে কিছু পরিমাণ ইলেকট্রন দাও, বলবে কি না? নিতেই পারে। বা মনে করো একটা পজিটিভ আধান বিশিষ্ট কণা যাচ্ছে, তার সামনে যদি একটা মনে করো নিস্তড়িত কণিকা থাকে, তাহলে ও কি চেষ্টা করবে? পজিটিভ আধান ওকে কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করবে, বা ওর কাছ থেকে কিছু পরিমাণ ইলেকট্রন নিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক না? এই রকম মানে আধান মানে কোনো একটা পরমাণুকে আয়নে পরিণত করার যে ক্ষমতা, সেটাকেই বলা হয় আয়নিত করার ক্ষমতা। এই আয়নিত করার ক্ষমতা যদি দেখি, তাহলে একটা জিনিস ভাবো, তোমার কাছে মনে করো 2 একক পজিটিভ আধান আছে, আরেকজনের কাছে মনে করো 1 একক পজিটিভ আধান আছে, তাহলে কার আয়নিত করার বেশি ক্ষমতা থাকবে? অবশ্যই যার কাছে 2 একক আধান আছে, ঠিক না? যার কাছে আধান বেশি সেই তো আয়নিত করার ক্ষমতা বেশি হবে। যার কাছে আধান কম সে কি পারবে নাকি আয়নিত করতে? অতটা পারবে না, স্বাভাবিক। তো সেরকমভাবে আয়নিত করার ক্ষমতা তারই বেশি হবে যার কাছে আধানের পরিমাণ বেশি হবে। ওকে, তো এইভাবে যদি দেখতে যাই, তাহলে দেখো আমরা আলফা রে এর যদি কথা বলি, আলফা রে কি 2 একক 2 ইউনিট পজিটিভ, ঠিক কিনা? যদি বিটা রে এর কথা বলি, সেটা কি 1 ইউনিট নেগেটিভ। আর যদি গামা রে এর কথা বলি, গামা রে এর ক্ষেত্রে কি কোনো নেই, 0। তাহলে দেখো যার কাছে এই এককটা বেশি, আলফা রে এর কাছে কি 2 ইউনিট আছে, সে পজিটিভ নেগেটিভ সেটা হতেই পারে, ওটা কোনো ব্যাপার না যে এটা পজিটিভ আছে বা এটা নেগেটিভ আছে, এটা কোনো ব্যাপার না। আমরা দেখব যে কার কাছে বেশি ইউনিট আছে, এর কাছে 2 ইউনিট আছে, এর কাছে 1 ইউনিট আছে, তাহলে এর আয়নিত করার ক্ষমতা বেশি হবে, এর আয়নিত করার ক্ষমতা এর থেকে কম হবে, তাহলে এর সব থেকে বেশি, তারপরে তারপরে এর কাছে তো কোনো আধানই নেই, তাহলে আয়নিত করবে কি করে, তাই না? সিম্পল বিষয়। তাহলে এদের আয়নিত করার ক্ষমতার অনুপাত যদি দেখি, তাহলে দেখা যাবে এর হচ্ছে 10,000 ইজ টু এর হচ্ছে 100, এর হচ্ছে 1। বোঝা গেল? এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক বিষয়। তো যাই হোক, আমি এইটুকু বিষয় নিয়ে আপাতত আলোচনা করলাম। এর পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে কিন্তু এর পরবর্তী যে পোর্শনগুলো আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তো তোমরা কি করবে, যে এই যে ক্লাসটা নিলাম বা এই যে বিষয়গুলো আলোচনা করলাম, সেই বিষয়গুলো নিয়ে তোমরা আগে ক্লাসটা ভালো করে দেখো, তারপরে আরও স্টাডি করো বিষয়টা নিয়ে, দিয়ে তারপরে যদি তোমাদের মনে হয় কোনো কোশ্চেন আছে বা কোনো সমস্যা হচ্ছে বা কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলো, তাহলে সেটা আজকে সন্ধ্যার দিকে আমি চেষ্টা করব একটা ক্লাস নেওয়ার, মানে ক্লাস নেওয়ার বলতে সেভাবে ক্লাস নয়, মানে এই যে ক্লাসটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি তার
ডাউট ক্লিয়ার করার জন্য একটা অনলাইনে আর কি গুগল মিটে আসবো, এসে সেখানে তোমাদেরকে কিন্তু ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। ওকে, যদি কোনো সমস্যা থাকে বা কোশ্চেন থাকে সেগুলো তোমরা একটু ভেবে রাখবে বা ক্লাসটা কিন্তু করে রাখবে, এবং আমি যেটুকু পড়ালাম সেটুকুর উপরে কিন্তু আমি কোশ্চেন জিজ্ঞেস করবো প্রত্যেককে, কিন্তু সেই কোশ্চেনের কিন্তু আনসার দিতে হবে। কেউ যেন বলো না যে স্যার আমার দেখা হয়নি ভিডিও, বা স্যার নেটের প্রবলেম, এরকম কোনো সমস্যা যেন না শুনতে হয়। তোমরা কিন্তু প্রত্যেকে ক্লাসটা অ্যাটলিস্ট ভালো করে দেখো। দেখো এইরকম করোনা পরিস্থিতিতে আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিতেই পারতাম, তাই কি না? কিন্তু আমি ছুটি না দিয়ে আমি চেষ্টা করছি তোমাদেরকে যে কোনোভাবে আর কি কন্টিনিউ করা যায় কি না সেটাই চেষ্টা করছি। তো তোমরা ফিডব্যাক জানাবে যে তোমাদের ঠিকঠাক লাগছে কি না ক্লাসটা। ওকে, যাই হোক, আর যতই হোক একটা জিনিস মাথায় রাখবে যে যখন সামনাসামনি কোনো একটা বিষয় পড়ানো আর এই অনলাইনে পড়ানোর মধ্যে একটা পার্থক্য থাকবে। মানে আমি যেভাবে তোমাদের সামনে খোলাখুলিভাবে রিপ্রেজেন্ট করতাম বা করবো অফলাইনে, কিন্তু অনলাইনে তো সেভাবে রিপ্রেজেন্ট করা যায় না, তাই না? তো যাই হোক, তো তোমরা ক্লাসগুলো দেখো, আশা করি সমস্যা হলে জানাবে আর কি, কোনো প্রবলেম হবে না। ওকে, আর সবাই সাবধানে থেকো, বাইরে বেরিও না। বাই।